নমস্কার। আজ আমরা একটা বিশেষ বাস্তু বিষয়ে আলোচনা করার জন্য আবার আমাদের সঙ্গে একত্রিত হয়েছি। আমরা স্বাভাবিক যে কোনো বাস্তুতে একটা বাস্তুকে আমরা ভাগ করতে পারি। একটা ভূমি ক্রয় করার পর সেই ভূমিটাকে আমরা ভাগে ভাগ করব, অর্থাৎ পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, চারটা ভাগ হলো, চারটা দিক। ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, চারটা কোণ হলো, দিক হলো, আর বিদিশা হলো, দিশা এবং বিদিশা। দিশা কোণগুলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ হচ্ছে দিশা, আর ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু হচ্ছে বিদিশা। অনেক সময় দেখবেন কোনো জায়গাতে আমরা ঘর গণনা যখন করতে যাচ্ছি, আপনি যখন কম্পাসের মাধ্যমে দিক নির্ধারণ করবেন, তাহলে উত্তর দিকটাকে নির্ধারণ করার যে কম্পাস, সেই কম্পাস দেখবেন ঈশান কোণের দিকে কম্পাস যাচ্ছে, অর্থাৎ সেটা বিদিশা বাস্তু। দিকের জায়গাগুলো কোণ হয়ে গেছে এবং কোণের জায়গাগুলো দিক হয়ে গেছে। এবং এই 8টা ভাগের পর মধ্যস্থানে একটা ভাগ থাকে, যাকে আমরা বলি ব্রহ্মস্থান বা পেস এলিমেন্টের জায়গা বা আকাশ তত্ত্বের জায়গা। সেই ব্রহ্মস্থানটাকে আকাশ তত্ত্ব হিসেবে আমরা ধরি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই আকাশ তত্ত্ব। দেখুন, আমাদের বিভিন্ন দেবতারা আমাদের বাস্তুর বিভিন্ন জায়গাতে নিজেদের অধিকার নিয়ে বসে থাকে। সেই জায়গাতে কোনো কিছু শুভ করতে গেলে সেই দেবতাকে সন্তুষ্ট করতে হবে, বা সেই দেবতার মন অনুকূল যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো আমরা সেখানে রাখতে পারি বা আমরা নির্মাণ করতে পারি। এবার পূর্ব দিকের দেবতা ভগবান ইন্দ্র, তিনি পূর্ব দিকের অধিপতি। আবার অগ্নিকোণের দেবতা ভগবান অগ্নি, তিনি অগ্নিকোণের অধিপতি। দক্ষিণের দেবতা যম, যাকে আমরা ধর্মরাজ বলি, অর্থাৎ দক্ষিণের দেবতা হচ্ছে যম, যাকে ধর্মরাজ বলি। নৈঋত কোণের দেবতা হচ্ছে রাক্ষস। রাক্ষস একটা বলে না দেবতা এবং দৈত্য, সেই দৈত্য বা রাক্ষস হচ্ছে নৈঋত কোণের অধিপতি। আমাদের পশ্চিম দিকের অধিপতি দেবতা হচ্ছে বরুণ, যিনি জলাধিপতি বরুণ। আবার বায়ুকোণ, বায়ুকোণের অধিপতি হচ্ছে স্বয়ং নিজে বায়ু দেবতা। এবং উত্তর দিকের অধিপতি হচ্ছে আমাদের কুবের, যিনি উত্তর দিককে সবসময় প্রজেক্ট করেন। কুবের স্থান, সেই স্থানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তুস্থান। এবং ঈশান কোণের অধিপতি হচ্ছে ভগবান ঈশ বা শিব, আমরা ঈশান কোণের অধিপতি হিসেবে তাকে দেখি। এবং ব্রহ্মস্থানের অধিপতি হচ্ছে ভগবান ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে ব্রহ্মস্থানের অধিপতি। অর্থাৎ পেস এলিমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাকে ব্রহ্মস্থান বলা হয়। এই ব্রহ্মস্থান নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাকে ব্রহ্মস্থান বলা হয়। ব্রহ্মস্থান হচ্ছে সেন্ট্রাল পার্ট অফ বাস্তু, যেটা সেন্ট্রাল পার্ট, বাস্তুর মধ্যস্থান। একে আমাদের বিভিন্ন সমরাঙ্গন সূত্রধর বলে একটা বাস্তুর বিখ্যাত বই আছে, সেই বিখ্যাত বইয়ে প্রথমেই বলছে, মধ্যে জ এব দেবানাং স্থিত ব্রহ্মবীর্য সম্ভব স সহস্রাণেহু অচিন্ত বিভব জগতাং প্রভু। অর্থাৎ পরিষ্কারভাবে আমাদের শাস্ত্র নির্দেশ করছে যে ব্রহ্মস্থানের অধিপতি হচ্ছে ব্রহ্মা, আকাশ তত্ত্ব। আকাশ কি? আকাশ আমার মধ্যে আছে এবং আমি আকাশের মধ্যে আছি। তিনি সর্বত্র। দেখবেন দেবতারা প্রকট হয় আকাশের মাধ্যমে, এসে আমরা সামনে হঠাৎ প্রকট হলো, আবার আকাশের মধ্যে মিশিয়ে গেল। দেখবেন অনেক সময় ভগবান বিষ্ণুকে ডাকছে কেউ তপস্যা করে, তিনি আকাশ থেকে সামনে নেমে দাঁড়ালেন, তাহলে আকাশ থেকে তিনি প্রকট হলেন, আবার আকাশের সঙ্গে মিশে গেলেন। আকাশ হচ্ছে বিরাট একটা ব্যাপার, বিরাট। যে বিরাট পুরুষের কথা বলা হয়, সেই বিরাট পুরুষের প্রকৃতি, আকাশের প্রকৃতি, এই সমস্ত আমাদের ব্রহ্মাণ্ড সমস্ত আকাশের মধ্যে ভাসছে। সেই আকাশের জায়গা হচ্ছে আমাদের ব্রহ্মস্থান, যাকে আকাশ তত্ত্ব হিসেবে ধরি। ব্রহ্মস্থানের গুরুত্ব একটা বাস্তুতে খুব বিশেষভাবে দেখা যায়। তাই এই আকাশ সম্বন্ধে যেটা আপনাকে আমি বললাম, আকাশ হচ্ছে ব্রহ্মস্থান। এবারে আমরা ওইখানে কি করতে পারবো আর কি করতে পারবো না, এই বিষয়টা আলোচনার বিষয়বস্তু। যখন আমরা একটা ঘর করলাম, সেই ঘরে আমরা বসবাস করবো। যেমন দেখুন, এই মানব শরীরটা হচ্ছে আত্মার ঘর। এই মানব শরীরের মধ্যে জীবাত্মা বসবাস করে, এই শরীরটা হচ্ছে তার বসবাসের জায়গা। সেরকম বাস্তু হচ্ছে এই শরীরের বসবাসের জায়গা। এই শরীর যে বাস্তুতে বসবাস করে, অর্থাৎ জীবাত্মা তখন প্রসন্ন হবে যখন আমি শাস্ত্র নির্দেশিত সমস্ত কর্মগুলো সঠিকভাবে যদি করে থাকি, পিতামাতার সেবার থেকে শুরু করে, সমাজের সেবার থেকে শুরু করে, ধর্মাচরণের থেকে শুরু করে, তাহলে আমার ভিতরে যে জীবাত্মা, সে প্রসন্ন থাকবে এবং আত্মার উন্নতি ঘটবে, আত্ম উন্নতি ঘটবে। সেই রকম এই শরীর যে বাড়িতে থাকবে, সেটা হচ্ছে বাস্তু।
সেই বাস্তুতে আমাদেরকে সবসময় ভাবতে হবে যে বাস্তুটিকে সঠিকভাবে আমাদেরকে সঠিক জায়গাতে সমস্ত জিনিস করতে পারলে তখন সেই বাস্তুতে আমরা কিন্তু শান্তিতে বসবাস করতে পারবো। তাছাড়া সেই বাস্তুতে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। এই বাস্তুতে আমরা কি করতে পারি আর না করতে পারি, বিশেষ করে ব্রহ্মস্থান, ওই ব্রহ্মস্থানে কি করতে পারি, মধ্যং নিম্নং তদ্রণাগ্রং তথোচ্চয় শস্যশ্চৈবং পুত্রনাশায় গেহম। বাস্তু রাজবল্লভ একটা বিখ্যাত বাস্তু গ্রন্থ আছে, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনারা বিভিন্ন পুরনো বাস্তুগুলো দেখবেন চারদিকে ঘর আর মাঝে একটা ব্রহ্মস্থান রাখা থাকে, মধ্য স্থানটা ফাঁকা রাখা থাকে, সেটাকে ব্রহ্মস্থান বলা হয়। সেই ব্রহ্মদ্বাসটা বাস্তুর যে আমার ভিত, সেই ভিতের থেকে কখনো কম হবে না, যা আমার মেঝে, সেই মেঝের থেকে কখনো কম হবে না, সামান্য 2 ইঞ্চি উঁচু থাকবে, ঠিক কর্মপৃষ্ঠের মতন করতে হবে। যদি আমরা তা না করি, বাস্তুর ব্রহ্মস্থানটা যদি আমরা ঘরের মেঝের থেকে একটু নিচে করে দিই, সেখানে জল জমা হয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু প্রচন্ড ক্ষতি হবে। কি ক্ষতি হতে পারে? মধ্যস্থানে হয় পুত্র নাশ। কি লিখেছে? পুত্র নাশায় গেহম, পুত্র নাশ। পুত্র মানে কি? বংশবৃদ্ধিতে বাধা করবে। আর কি হতে পারে? ধন নাশ, ধন সমৃদ্ধি লাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আর কি ক্ষতি হতে পারে? সামাজিক মান সম্মান প্রতিষ্ঠা সমস্ত কিছু আপনার ধীরে ধীরে কমতে থাকবে। এবার এটা সময় লাগে। আপনি বাস্তু নির্মাণ করার পর বসবাস করছেন 5 বছর, 10 বছর, 20 বছর সময় লাগে। আপনার পরিবার ডেভেলপমেন্ট করবে কি? ধীরে ধীরে দেখা গেল যে আপনি বংশ উৎপন্ন করতে পারলেন না, 4-5খানা মেয়ে হলো, তারা আস্তে আস্তে সমস্ত শ্বশুর বাড়ি চলে গেল, আপনার বাস্তু আস্তে আস্তে একাকিত্ব ভোগ করতে লাগলো। এটা হচ্ছে মেন বাস্তুর জায়গা, যে বাস্তুর ব্রহ্মস্থানে কোনো প্রকারেই জল জমা করে রাখা চলবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এক পয়েন্ট আপনি কি করতে পারবেন না, যাতে জল জমা হয় সেটা আপনাকে দেখতে হবে। সেই ক্ষেত্রে এটা একটা বড় জিনিস আমাদের মাথায় রাখতে হবে। বাস্তুর মধ্যে তু মর্মানি ব্রহ্ম হৃদয় উচ্চতে। আমরা বাস্তুতে বাস্তু পুরুষ থাকে, সেই বাস্তু পুরুষ ঈশান করে মাথা রেখে উপর হয়ে শুয়ে দুদিকে হাত রেখে দুদিকে পা রেখে তার নৈরিত কোণের দিকে পায়ের জোড়াটা থাকে, অর্থাৎ হৃদয়টা ঠিক ব্রহ্মস্থানটাকে বলা হচ্ছে যে বাস্তু পুরুষের হৃদয়। অর্থাৎ আমাদের হৃদয়ে যখন হার্ট ব্লক হয়ে যায়, আমাদের মধ্যে যেমন ছটফটানি শুরু হয় আর মৃত্যুর ভয় তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আমরা যাই, হার্ট ব্লকটাকে আমাদের ঠিক করিয়ে বা হার্টে বিভিন্ন ধরনের অপারেশন করে আমরা সুস্থ হই। সেরকম ব্রহ্মস্থানটাকে বলা হয় বাস্তুর হার্ট। অর্থাৎ সেখানে ব্লকেজ হলে বা কোনো রকম আবর্জনা, জল, নোংরা, কোনো ভারী জিনিস সেখানে যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার পরিবারে যারা বসবাস করবে প্রত্যেকের মনের মধ্যে একটা ভারী কি ভাব থাকবে। কখনো ফুরফুরে মনে আপনারা কোনো কাজ করতে পারবেন না। যে কোনো কাজকর্মের জন্য অগ্রসর হবেন, পদে পদে বাধা পাবেন। তার কারণ ব্রহ্মস্থানটাকে বলা হয়েছে বাস্তুর হার্ট বা বাস্তুর হৃদয়। অর্থাৎ এই ধরনের একটা আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন যদি বাস্তুতে আমরা ব্রহ্মস্থানটাকে খুব সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি। এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা কথা এখানে বলা হয়েছে, বাস্তুর মধ্যে বিনষ্টে তু কুলবিদ্ধৌ বিনশ্বতি। বাস্তুর ওই ব্রহ্মস্থানটা যদি আমরা আবর্জনা পূর্ণ করে রাখি, নোংরা রাখি, ভারী জিনিসপত্র রাখি, বড় ধরনের ফার্নিচার রাখি, কুলবিদ্ধৌ বিনশ্বতি, অর্থাৎ কুলশ্রেষ্ঠ, যার নামে আপনার কুলের নাম বৃদ্ধি হচ্ছে, যার ধনে আপনার কুলের ধন বৃদ্ধি হচ্ছে, যাকে সামনে রেখে আপনার কুল প্রতিষ্ঠিত হচ্ছে, বা আপনার কুলের সবচেয়ে যে বয়সে বড়, দুটো দিকেই আমরা ধরতে পারি, সেই ব্যক্তির বিনাশের সম্ভাবনা তৈরি হয়। কি বলেছে? বাস্তু মধ্যে বিনষ্টে তু কুলবৃদ্ধ বিনশ্বতি, অর্থাৎ কুলবৃদ্ধের আপনার ক্ষতির সম্ভাবনা তৈরি করছে। আর কি করলে বাস্তুর মধ্যস্থানটা আমাদের ক্ষতি হতে পারে? এখানে একটা শ্লোক বলছে, কূপে বাস্তু মধ্যদেশে অর্থনাশ। অর্থাৎ অনেক সময় দেখা যায়, আমি কলকাতাতে অনেক পুরনো বাড়িতে গেছি, চতুর্শালা বাস্তু, চারদিকে বাড়ি, মাঝে ব্রহ্মস্থান, দেখলাম ঠিক অগ্নিকোণটাতে একটা কুয়ো করে রেখে দিয়েছে।
প্রথমত বাস্তুর মধ্যদেশে কুয়ো করা চলবে না। বাস্তুর ব্রহ্মস্থানে কুয়ো করলে অর্থ নাশ। অর্থ মানে তো বুঝতে পারছেন, অর্থই সমস্ত কিছু মানুষের জীবনে। সেই অর্থ লক্ষ্মী স্বরূপা, সেই অর্থ বিষ্ণু স্বরূপ, অর্থাৎ লক্ষ্মী এবং নারায়ণ দুজনাই অসন্তুষ্ট হবে এই ব্রহ্মস্থানে যদি কুয়ো করা হয়। সেক্ষেত্রে আমি দেখেছি অনেক বাস্তুতে গেছি, চতুর্সারা বাস্তু, চারদিকে বাস্তু, কিন্তু ব্রহ্মস্থানে কুয়ো করে আছে। গত 30 বছরের মধ্যে আমার দেখা সে বাস্তু তারা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং বাস্তুতে একটার পর একটা দুর্ঘটনা ঘটেছে। এডুকেশন সেক্টরে তারা দিনের পর দিন দুর্বল হয়েছে, অসবর্ণ বিবাহে তার পরিবার পতিত হয়েছে এবং অর্থনৈতিকভাবে দিনের পর দিন দুর্বল হয়েছে। যেসব প্রতিভা ছিল সেই প্রতিভাকে তারা কখনো কাজে লাগাতে পারেনি। এই ঘটনা 2-4টা বাস্তুতে আমার দেখা আছে। অর্থাৎ ব্রহ্মস্থানে কূপ করা চলবে না, বা WC ওয়াটার ক্লটার যাকে বলা হয় জল সঞ্চয়ে চৌবাচ্চা করা চলবে না, সেখানে টিউবওয়েল জাতীয় কিছু করা চলবে না, সেখানে সাবমার্শাল করা চলবে না। এগুলো কিন্তু মাথায় আমাদেরকে রাখতে হবে। যে কথা বলছে সাবমার্শাল করা চলবে না, তার বিশ্বকর্মা প্রকাশ বলে একটা বিখ্যাত বাস্তুগ্রন্থ এই বলছে, বিবর জয়েত সলিলালম মধ্যে গৃহ দ্বিতঞ্জ, অর্থাৎ গৃহের মধ্যে জল সঞ্চয়, ব্রহ্মস্থানের মধ্যে সঞ্চিত জল রাখার ব্যবস্থা রাখা চলবে না। অর্থাৎ আমরা চৌবাচ্চা করে জল সঞ্চয় করে সেই জলটা ব্যবহার করি, কুয়োর থেকে একসময় বালতি করে তুলে একটা চৌবাচ্চা রাখা হলো, সেই চৌবাচ্চায় জল রাখা হলো, সেই জলটা দীর্ঘদিন ধরে থেকে গেল, তলের জলটা সেখানে শ্যাওলা জমলো। এই যে একটা অপরিচ্ছন্নতা প্লাস জল, এই দুটো মিলে ব্রহ্মস্থানটা আমাদের নষ্ট হতে পারে। আর ব্রহ্মস্থানে আপনি কি করতে পারবেন না, মধ্যে বিবর্জয়েত অগ্নি, বাস্তু মধ্য দেশে, অর্থাৎ বাস্তুর মধ্যে অগ্নি, রান্নাঘর করা চলবে না, মেন সুইচ রাখা চলবে না, কোনো ট্রান্সফরমার রাখা চলবে না, কোনো ডিজি টাইপের রাখা চলবে না, যেটা আমাদের এখনকার দিনে মানে ডিজি সাইলেন্ট জেনারেটর যেগুলো বলি আমরা, যার থেকে গোটা ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। দেখা গেল যে আমি মধ্যস্থানে একটা কোনো জায়গাতে টিনের সেট করে আমি জেনারেটর রেখে দেবো, এইটা কিন্তু করা চলবে না। তাহলে কিন্তু বাস্তুতে দোষ পড়বে। সেখানে কি হবে, রান্নাঘরও করা চলবে না। কি হতে পারে সেখানে, অর্থনাশ। এবং আরেকটা জিনিস ঘটবে যে সিঁড়ি, যদি বাস্তুর ব্রহ্মস্থান থেকে আমরা সিঁড়ি তৈরি করে বাস্তুর দোতলায় 3 তলায় ওঠার কথা ভাবি, তাহলে কিন্তু সেটাতেও কিন্তু আমার প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন আমাদেরকে হতে হবে। বাস্তুর ব্রহ্মস্থানে আর কি করা চলবে না, আরেকটা নিষেধাজ্ঞা আসছে, মধ্যদ্বারং ন কর্তব্যং মনুজানাং কথাশ্চনা মধ্যদ্বারে কৃতে তত্র কুলনাশ প্রজায়তে। অর্থাৎ বাস্তুর মধ্য দেশে আপনার মেন গেট বা দুয়ার করা চলবে না। এক তো বাস্তুর মধ্যে ব্রহ্মস্থানের কথা বলা হচ্ছে, বা টোটাল যে চতুর্শলা বাস্তু, যে দক্ষিণ থেকে আপনার উত্তরে যে রেখা যাকে যমদণ্ডী বলি, এবং পশ্চিম থেকে পূর্বে যে রেখা যাকে আমরা সূর্যদণ্ড বলি, ওই যমদণ্ড এবং সূর্যদণ্ডের মধ্যে আপনার গেট করা চলবে না। অনেক সময় বাস্তুর যে ব্রহ্মস্থান, সেই ব্রহ্মস্থানে সুন্দর করে সাজিয়ে একটা গেট বানিয়ে দিল সৌন্দর্যের জন্য, সেই ধরনের কোনো ধরনের গেট বা ভারী জিনিসকে নির্মাণ করা চলবে না। তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা, বংশনাশ পর্যন্ত হতে পারে, কুলুনাশ বা বংশনাশ হতে পারে। গৃহমধ্যে কৃতং দ্বারং দ্রব্য ধান্য বিনাশনম অবস্তু কলহং শোকম নার্যা বাসং প্রদূষয়ে। অর্থাৎ এখানে আরো বড় করে বলছে আমাদের বড় একটা শাস্ত্র বিশ্বকর্মা প্রকাশ, যে মধ্যে দুয়ার থাকলে কি হবে, দ্রব্য ধান্য বিনাশনম, অর্থাৎ আপনার যে কৃষি জমিতে বিভিন্ন ধরনের আনাজ উৎপন্ন হয়, সেই আনাজ উৎপন্নের পরিমাণ দিনের পর দিন কমে যাবে। বা আপনি যে ব্যবসা করছেন, সে ব্যবসাতে আয় দিনের পর দিন কমতে থাকবে। তাছাড়াও কলহ, ঘরের মধ্যে কলহ চলবে, শোক, এমন কিছু ঘটনা, এমন কিছু সংবাদ আপনার বারবার আসবে, যারা শোকগ্রস্ত হয়ে আপনারা থাকবেন, বা আপনার লং টাইম ডিসিজ, অর্থাৎ এমন কিছু ডিসিজ বাস্তুতে কোনো সদস্যের হলো যে ডিসিজটার একমাত্র পথ হচ্ছে মৃত্যু, এই একটা ভয় যার হলো সেও ভয়প্রাপ্ত হলো, এবং বাস্তুতে যারা বসবাস করেন তাদের মধ্যেও সবসময় শোক এবং সন্তাপ মনের মধ্যে কাজ করতে লাগলো। নার্যা বাসং প্রদূষয়, অর্থাৎ খুব বড় একটা এখানে ঘটনা, যদি মধ্য দেশে আমরা দ্বার করি, মধ্য দেশে বাস্তুতে কূপ করি, বাস্তুর মধ্যে আমরা রান্নাঘর করি,
বাস্তুর মধ্যে ব্রহ্মস্থানে আমরা মেন সুইচ বসাই, আমরা জেনারেটর করি রাখি, তাহলে কি হবে, ঘরের স্ত্রীরা চরিত্র দোষে দূষিত হবে। এই বিষয়ে কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমি দোষ বলে মনে করি, ব্রহ্মস্থানটাকে যদি আমরা পেস এলিমেন্টটাকে যদি আমরা খুব সুন্দরভাবে না রাখতে পারি। যদি বাস্তুতে ওই মধ্যদেশে কোনো ভারী ফার্নিচার আছে অবশ্যই সরিয়ে নেবেন। সেই ক্ষেত্রে বাস্তু অনেক ডেভেলপ করছে। আজকে আমরা ফ্ল্যাটে থাকি, আজকে আমরা বিভিন্ন ধরনের 3 BHK 4 BHK ফ্ল্যাট বা বাড়ি বানিয়ে থাকি। প্রতিটা রুমে যেটা মধ্যস্থান তাকে ব্রহ্মস্থান বলা হচ্ছে। সেখানে কোনো ভারী ফার্নিচার রাখবেন না, ভারী জাতীয় জিনিস রাখবেন না। আমরা কি করতে পারি, সেখানে ফার্নিচার, আমরা কোনো স্টোর রুম যদি ওখানে করি, স্টোর রুম আমাদের সরিয়ে ফেলতে হবে। জলের চৌবাচ্চার কথা আগে বলেছি। এবারে ওটা এনহান্স, অর্থাৎ ওটাকে আপনারা কি করে তার যে প্রকৃত শক্তিটাকে আমরা বৃদ্ধি করি, ব্রহ্মস্থানটাকে আমরা কীভাবে সুন্দর করতে পারি, ব্রহ্মস্থানের শক্তিটাকে, আকাশ তত্ত্বটাকে কী করে আমরা ডেভেলপ করতে পারি, সে বিষয়ে 2-4টি কথা আমাদের কাছে বলছি। এখনকার দিনে আধুনিক যে বাস্তু, তাতে বলা হয়েছে যদি ব্রহ্মস্থানে আমরা পেয়ার রুম করি, অর্থাৎ যেখানে বসে আমরা প্রার্থনা করবো, এই ধরনের কোনো পেয়ার রুম আমরা করতে পারি। আমরা ছোট্ট করে তুলসী মঞ্চ বানিয়ে সেখানে তুলসী গাছ লাগিয়ে সামনে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে হালকা ফুলপত্র সাজিয়ে সেখানে আমরা বসে তুলসীর পুজো করতে পারি, খুব ভালো হবে। তাছাড়া আরেকটা জিনিস আমরা করতে পারি, ব্রহ্মস্থানে কোনো সুন্দর মধুর বাদ্যধ্বনি কোনো যন্ত্র স্থাপন করে সবসময়তে ওই ব্রহ্মস্থান থেকে একটা সুন্দর ধ্বনি বাহির হবে, যেটা বাস্তুর সমস্ত সদস্যদের কানে যাবে। সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে একটা প্রফুল্লতা, কর্ম ইচ্ছা, ধন উপার্জনের ইচ্ছা, বিদ্যা অভ্যাসের ইচ্ছা, স্বামী স্ত্রী পরস্পরের মিলনের ইচ্ছা, সমস্ত কিছু তাদের মধ্যে ডেভেলপ করবে। সঙ্গে সঙ্গে বাইরে সেই বাস্তু সদস্যদের বাইরে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। ওই মধুর ধ্বনি যদি আমরা এখান থেকে আমরা বার করতে পারি। তাছাড়াও ঘন্টা, দেখবেন কোন মন্দিরে আপনি যান, শিব মন্দিরে, দুর্গা মন্দিরে, দেখবেন একটা ঘন্টা থাকে, সেই ঘন্টাটা আমরা বাজিয়ে পরে মন্দিরে আমরা প্রণাম করি, অর্থাৎ ঈশ্বরকে আমি জানাই যে আমি তোমাকে প্রণাম করতে, প্রার্থনা করতে, মাথা নত করতে তোমার কাছে এসেছি, তুমি আমার প্রণাম গ্রহণ করো। সেই ধরনের একটা ঘন্টা বাস্তুতে যারা যাতায়াত করবে, মাঝে মধ্যে হালকা করে ঘন্টাটা স্পর্শ করে দিলে যে ধ্বনিটা উঠবে, সেই ধ্বনিতে আকাশতত্ত্বের যদি কোনো রকম দোষ আপনার বাস্তু তৈরি হচ্ছে, সেই দোষটা কিন্তু কেটে যাবে। তাহলে আমরা আজকে 5 এলিমেন্টের মধ্যে যে স্পেস এলিমেন্ট আজকে আমরা আলোচনা শেষ করছি। এই বিষয়গুলো কিন্তু আমরা ভালো করে লক্ষ্য রাখবেন, তাহলে অনেক সুখী, সমৃদ্ধিশালী, শক্তিশালী একটা সংসার বা একটা পরিবারকে আপনি সমাজকে দিতে পারবেন, এবং আমরা সামাজিক মান প্রতিষ্ঠা, অর্থনৈতিক মান প্রতিষ্ঠা দিনের পর দিন বাড়বে। স্পেস এলিমেন্টকে যদি আমরা শক্তিশালী করতে পারি, বাড়িতে শিক্ষার প্রগতি হবে, এবং সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল স্ট্যাটাস দিনের পর দিন আপনার বাড়বে। ধন, বাড়ি, গাড়ি, আপনি সমস্ত কিছুতে সমাজের উচ্চস্থানে ধীরে ধীরে পৌঁছাতে পারবেন। আর যদি আমি তা না করে পেস এলিমেন্টার সঙ্গে আপনি দুর্ব্যবহার করেন, আবর্জনা রাখেন, সেখানে ভারী জিনিস রাখেন, সেখানে কুয়ো করে দেন, সেখানে রান্নাঘর করে দেন, তারপরে আপনি পেস এলিমেন্টটাকে সম্পূর্ণভাবে দুর্বল করে দেন, তাহলে কিন্তু পুত্রনাশ, কুলনাশ, স্ত্রীর চরিত্রে দোষ এবং বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ডিজিজ আপনাকে, আপনার পরিবারকে পীড়িত করবে। আমি আশা করব আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে ব্রহ্মস্থান নিয়ে চিন্তা করবেন। নমস্কার।